আজকে আন্দোলন কেমন দেখছেন আর সার্বিক অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আসলে শুরু সকাল থেকে ধানমন্ডির বিভিন্ন রাস্তা ঘুরে দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঘুরে এসেছি, সেখানে যে ছাত্ররা রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে রয়েছে আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সামনে। সেখানে রাস্তার সামনে সকাল থেকেই দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রথম যেটি বিষয় সেটি হচ্ছে যে 7.5% যে ব্যাট সেটি প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের এই যে টিউশন ফি বা খরচের সঙ্গে কিছুতেই ব্যাট শব্দটি যুক্ত করা যাবে না। আর তৃতীয়ত হচ্ছে যে তারা যদি দাবি করছেন যে বিগত সময় আন্দোলনে তাদের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে যে পুলিশি হামলা হয়েছে, সেই সেই বিষয়টি সুরাহা করতে হবে। এবং সরকারের কাছে সবশেষ তারা যেটি আবেদন জানিয়েছেন যে ভ্যাট থেকে তারা মুক্তি চান। একটি বিষয় সেটি হচ্ছে যে তারা আজকে, আমি বেশ কয়েকটি ইউনিভার্সিটি আপনাকে শুরুতেই বলেছি যে সকালে আমি ডেপুটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। সেখানে যদি দেখলাম যে কিছু ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখিনি। এরপরে আমি ইউভাইস ইউনিভার্সিটি, সেখানে ক্লাসও চলছে এবং পরীক্ষাও চলছে। এরপরে স্টেট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, তারা প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করেছেন। তবে দু একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা হচ্ছে। 10:30 থেকে 11টার মধ্যে তারা হয়তো সব ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা একসাথে হবেন, হয়তো তারা রাস্তায় নেমে বিয়ে করবে। আচ্ছা, আমরা একটা ফোল্ডার করেছিলাম লাস্ট ডেতে, তাই না? কোঅর্ডিনেটর ব্যাচ 13-এর একটা ফোল্ডার করেছিলাম, আর এখানে একটা ফাইল তৈরি করেছিলাম ডে 1-এর মধ্যে ইন্ডেক্স HTML এর, আর ফেভ আইকন বানিয়েছিলাম। এটাকে নিয়ে আমরা কন্টিনিউ করব ডে 2-তে। ছোট ছোট করে আগানোর চেষ্টা করছি। ওকে, নেটবিনসে যাচ্ছি। লাস্ট ডেতে আমি আইকন কিভাবে নিতে হয় সেটা দেখিয়েছিলাম, তাই না? ফেভ আইকন বলে একটা বিষয় আছে, আইকন কিভাবে নিতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। সেই আইকনগুলো নেওয়ার জন্য আমরা ফেভ আইকন জেনারেটর নামে একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট থেকে ফেভ আইকন জেনারেট করে নিয়ে এসেছিলাম, তাই না? ফেভ আইকন জেনারেটর নামে একটা ওয়েবসাইট ছিল, সেখান থেকে একটা ইমেজ দিয়ে আমরা আইকন জেনারেট করেছিলাম। সো সেখান থেকে আমরা কাজ করার চেষ্টা করছি এখন। কোঅর্ডিনেটর ব্যাচ 13-এ ডে 2 আমি বলছি। এখানে একটা ফাইল আপনারা দেখেন যে index.html। কীভাবে একটা আইকন জেনারেট করে নিয়ে আসতে হয় সেটা তো আমরা সবাই জানি, শুধু লিঙ্কের কাজটাতে একটু গন্ডগোল হচ্ছিল। যে ইমেজটা, ওই আইকন ফাইলটা আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পরে জাস্ট এই লাইনটা আমাদের লিখতে হবে, লিঙ্ক HTML এর ট্যাগ লিঙ্ক, রিলেশন হচ্ছে আইকন, হাইপারলিঙ্ক রেফারেন্সটা হচ্ছে আমাদের ওই পার্টিকুলার ফাইল নেম, ঠিক আছে, যেখানে ফাইলটা আছে সেই পাথটা, আর টাইপটা হতে হবে ইমেজ আর এক্স আইকন, ঠিক আছে, ইমেজ আর এক্স আইকন। তাহলেই আমাদের ফোল্ডারে যদি আইকনটা থাকে সেই আইকনটা ডিসপ্লে করবে।
তো আমি যদি এই ফাইলটাকে রান করাই, এই যে এখানে একটা ছোট্ট আইকন দেখছিলাম যেটাকে আমরা বলছিলাম ফেভ আইকন, আর টেক্সট বাংলায় লিখেছিলাম, রাইট। এডিটরগুলোতে আপনারা হয়তো যদি অভ্র বা ইউজ করেন অথবা বিজয় কিবোর্ড ইউজ করে বাংলা লিখতে যান নেটবিনসে, বাই ডিফল্ট কিন্তু বাংলা লেখাটা আসবে না। তো বাসায় চেষ্টা করেছেন কিনা জানি না, বাসায় চেষ্টা করলে কিন্তু না আসারই কথা, একটা বক্স আসার কথা। কারণ বাংলা সাপোর্ট যে ফ্রন্ট বাই ডিফল্ট থাকে নেটবিনসের, সেখানে কিন্তু অভ্রটা মানে বাংলাটা সাপোর্ট করে না। আমরা যদি অভ্র সাপোর্ট দিতে চাই বা বাংলার সাপোর্ট আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব সো এটাতে কিভাবে বাংলা সাপোর্ট আনা যায় নেটবিনসে সেটা একটু দেখছি। আপনারা টুলস থেকে অপশনসে যাবেন, রাইট। বাংলা যদি লিখতে হয় আপনাদের মেশিনগুলোতে, সেক্ষেত্রে ফন্টস আছে, ফন্টস অ্যান্ড কালার্স। এরিয়াল ইউনিকোড MS-24 যেটা আছে, এরিয়াল ইউনিকোড MS-24 আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে এই জায়গাটা আছে না, ফন্টের এখানে এরিয়াল ইউনিকোড MS, ওকে। ফন্টটা কি হতে হবে? এরিয়াল ইউনিকোড MS। বাই ডিফল্ট ডিফারেন্ট কোনো একটা ফন্ট ফ্যামিলি থাকে যেটা দিলে হয়তো বাংলা লেখাটা আসবে না, ইংরেজিতে আসে, আর বাংলা লিখলে সেখানে বক্স দেখা যায়। সো এরিয়াল ইউনিকোড MSটা যদি সিলেক্ট থাকে বা আপনারা যদি এখন সিলেক্ট করে দেন, তাহলে আমরা কন্টেন্টের ভেতরে বাংলাটা লিখতে পারি। বাট কেউ যদি ড্রিমওয়েভার ইউজ করে, ওখানে সরাসরি কিন্তু বাংলা লেখা যায়। নেটবিনসে বাংলা লিখতে পারতে হলে আমাকে যেতে হবে টুলসে, অপশনস থেকে ফন্টস অ্যান্ড কালার্সে এসে আবার ফন্টটা আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন এরিয়াল ইউনিকোড MS। আচ্ছা, এখানে তো এরিয়াল ইউনিকোড MS এর যে বিষয়টা ছিল, এটা প্রবলেমটা গেল। আমরা আস্তে আস্তে করে আরেকটু সামনের দিকে মুভ করব। হ্যালো, দুইটাতে পেয়েছি, গ্রামীণ আর রবিতে, বাংলা লিঙ্ক আর ইয়েতে পাইনি, টেলিটকে পাইনি। গ্রামীণ আর রবিতে পেয়েছি না, বাংলা লিঙ্ক আর টেলিটকে পাইনি। হ্যাঁ দেখো, আল্লাহ হাফেজ। আচ্ছা, আজকে আমরা তাহলে ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করি। ওয়েব পেজ বানাতে গেলে ওয়েব পেজের কাঠামোটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটাকে নর্মালি আমরা বলে থাকি লেআউট। ওয়েব পেজের কাঠামোটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা লেআউট বলে থাকি। ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো একটা ডিফাইন লেআউটে হয়ে থাকে, বাট সাইটের টাইপ অনুযায়ী এটা ভ্যারি করতে পারে। সাইটের টাইপ অনুযায়ী এটা কিন্তু ভ্যারি করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি এরকম একটা লেআউট করি, ঠিক আছে, ফুটার, সেটাকে আমি বলছি একটা লেআউট। এটা যদি আরেকটু ডিফাইন করি বা আরেকটু আপডেট করি, এখানে একটা মেনু আমরা দিতে পারি, তাই না? সো আমরা যদি চাই যে এখান থেকে এরকম লেআউটটা বাড়াতে পারি,
সো বিভিন্নভাবে লেআউটকে কিন্তু সাজানো সম্ভব। সো আমি যদি একটা সাইটের স্ট্রাকচার না তৈরি করে আমি কিন্তু আমার ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজকে দাঁড় করাতে পারবো না। ওকে, সো ওয়েব পেজ দাঁড় করানোর জন্য প্রথমে একটা লেআউট দরকার, আর লেআউটটা বানানো হয় HTML এর কিছু স্পেসিফিক ট্যাগ আছে তার মাধ্যমে। তো যদি আমরা CSS দিয়ে লেআউট করতে চাই সেক্ষেত্রে div ট্যাগটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। আর অন্যান্য ট্যাগগুলোর মধ্যে উইদাউট CSS যদি আমরা লেআউট করতে চাই একটা ট্যাগ আছে যার নাম টেবিল, আর CSS দিয়ে যদি আমরা লেআউট করতে চাই কয়েকটা ট্যাগ আছে, div, section, header, navigation, div, section, header, navigation, SI আর footer। ফ্রেমসেট এটা লেআউটের ট্যাগ না। হ্যালো, না 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 সেই ক্লাসটা হচ্ছে না, এসএমএস দিয়েছেন না? না এসএমএস পাঠানো হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বৃহস্পতিবার, ঠিক আছে। দেখেন ট্যাগগুলো হচ্ছে div, section, header, navigation, SI আর footer। সো এই ট্যাগগুলো দিয়ে যদি আমরা লেআউট করতে চাই আমাদের কি লাগবে? CSS। উইদাউট CSS এই ট্যাগগুলো আমরা ইউজই করতে পারবো না। উইদাউট CSS এই ট্যাগগুলো দিয়ে কি একটা বক্সও তৈরি করা যাবে না, বুঝা যাচ্ছে? এই টেবিল ট্যাগটা দিয়ে CSS ছাড়াই আমরা এই ধরনের একটি স্ট্রাকচার দাঁড় করাতে পারি, ওয়েব পেজের প্যাটার্ন তৈরি করে ফেলা সম্ভব। ফুটার, ঠিক আছে, FOOTER, SI। ঠিক আছে, সো আমরা যদি এই লেআউটটা অ্যাটেম্প্ট করি, ফার্স্টে এই বক্স ছাড়া, বক্সের 3টা বক্স এখানে যেটা দেওয়া হয়েছে এটা ছাড়া আর একটু ইজি টাইপের একটা লেআউট যদি অ্যাটেম্প্ট করি, থেকে এরকম নিচে একটা ফুটার আছে, তাহলে আমরা কিভাবে আগাতে পারি সেটা একটু দেখি। টেবিল কিন্তু কি শুধু টেবিল বলে, টেবিল কাকে বলে একটু বলেন তো? যার রো আর কলাম আছে, রো আর কলামের সমষ্টিকে আমরা কি বলে থাকি? টেবিল। আচ্ছা, টেবিলের জন্য টেবিল হতে হলে মিনিমাম একটা রো লাগবে আর একটা কলাম লাগবে। সো যাকে আমরা বলবো 1/1 টেবিল, একটা বক্স 1/1, এটাকে যদি আমরা বলি এটা একটা বক্স, এই টেবিলটা হবে কি 1/1 টেবিল। এটাকে কি বলা হবে? 2/1, 2 রো 1 কলাম, রাইট? এবার বলা হবে কি 2/2, 2 রো 2 কলাম। এটাকে বলা হবে কি 2/3, 2 রো 3 কলাম। নাও 4/3 কলাম, রাইট? 4 রো 3 কলাম। সো টেবিলগুলো এভাবে হয়ে থাকে। সো আমি যদি ওই লেআউটের কথা চিন্তা করি, এখানে কয়টা রো আছে? 4টা রো আছে। কলাম কতগুলো আছে? কোথাও একটা, কোথাও 2টা, কোথাও 3টা, ঠিক নেই, তাই না? কোথাও একটা, কোথাও 2টা, কোথাও 3টা, কারণ কিন্তু ঠিক নাই। সো লেআউটগুলোর মধ্যে লেআউটটা তৈরি করার জন্য আমাদের টেবিলের ফার্স্টে টেবিলের সেল তৈরি করতে হবে। মানে টেবিল TRTD দিয়েছি, আউটপুটটা একটু দেখার চেষ্টা করি কি আউটপুট আসে। কিছুই আসে নাই, তাই না? কিচ্ছু আসে নাই। সো এখন যদি আমরা লেআউটটাকে আরেকটু ছোট ছোট প্রপার্টি অ্যাড করতে থাকি, অ্যাট্রিবিউট অ্যাড করতে থাকি, লাইক বর্ডার 1, এখানে একটা ছোট্ট সেলের মতো চলে আসে যেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে ছোট্ট একটা সেল এসেছে এখানে, একটা সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
সো এই সেলটা আমার টেবিল, যার একটা রো আছে আর একটা কলাম আছে। সো একে যদি আমরা সেন্টারে আনার চেষ্টা করি তাহলে লিখব অ্যালাইন সেন্টার। এটা কোথায় চলে আসে? সেন্টারে চলে আসে, তাই না? অ্যালাইনটা কোথায় চলে গেছে? সেন্টারে। ওকে, নাইস। সো এটাকে যদি একটু এলাবোরেট করার চেষ্টা করি, বড় করার চেষ্টা করি, তাহলে উইথ আমি বলছি 980 পিক্সেল, যেটা ফিক্স। টেবিল দিয়ে যদি কখনো লেআউট তৈরি করা, যেটা এখনকার দিনে আর প্র্যাকটিস করা হয় না, টেবিল দিয়ে কিন্তু এখনকার দিনে কোনো লেআউট তৈরি হয় না। টেবিল ভেতরে, লেআউটের ভেতরে ওয়েব পেজের কিছু কিছু এরিয়াতে ডাটা কন্টেন্ট ফরম্যাট করার কাজে ইউজ করা হয়ে থাকে, বাট কখনোই কি লেআউটের ট্যাগ হিসাবে ইউজ করা হয় না। বাট আমরা যখন প্রাথমিকভাবে শিখছি, লেআউটের কনসেপ্টটা ডেভেলপ করার জন্য টেবিল বেস্ট। ওকে, আমরা টেবিলের কনসেপ্টটা নিয়ে লেআউট কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সো টেবিল দিয়ে যদি কখনো লেআউট তৈরি করা হয় তখন সেটাকে ফিক্সড লেআউট আকারে করা হয়। এটা কিন্তু ফ্লুইড বা রেসপন্সিভ কোনো কিছুই হবে না। ফিক্স বলতে 980 পিক্সেলের একটা সাইট হবে, উইথ হবে কত? 980 পিক্সেল। 980টা আমি কেন দিলাম? এটা স্ট্যান্ডার্ড। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজের একটা স্ট্যান্ডার্ড উইথ আছে, সেটা কত? 980 পিক্সেল। সো আমি 980 পিক্সেল দেওয়াতে আমাদের উইথটা কি হয়েছে একটু দেখি। দেখেন, আমাদের 980 পিক্সেল দেওয়াতে উইথটা এখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের 980 পিক্সেলের উইথ। আচ্ছা, আমার মেশিন রেজুলেশন কত? প্রবাবলি 1280। এই কারণে লেফট আর রাইটে বেশখানি জায়গা ফ্রি দেখা যাচ্ছে। স্ক্রিন রেজুলেশন যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো না 1366, তাই না? অনেক বড় রেজুলেশন দেখা যাচ্ছে, 1366। সো এই কারণে লেফট রাইটে বেশ কিছু জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন এর হাইট নিয়ে কথা বলবো, বাট হাইট দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রেড মার্কের এরর চলে আসবে, কারণ হাইটটা টেবিল থেকে ডেপ্রিকেটেড করা হয়েছে। মানে টেবিলের ট্যাগের ভেতরে হাইট নামে কোনো অ্যাট্রিবিউট দেয়া যাবে না, এটা HTML5 নিষেধ করে দিয়েছে। বাট HTML এর একটা লিমিটেশন আমি প্রথম দিন বলেছিলাম, সে এরর সহ রান করতে পারে, রাইট? আমি যদি এখানে লিখি হাইট 1100 পিক্সেল, দেখেন রেড মার্ক চলে আসে এবং এখান থেকে বলা হচ্ছে যে হাইট নট অ্যালাউড অন এলিমেন্ট টেবিল অ্যাট দিস পয়েন্ট ফ্রম লাইন 15 কলাম 9 টু লাইন 15 কলাম 71 রুলস ক্যাটাগরি এলিমিনেটস, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, রাইট? এই অ্যাট্রিবিউটটা, হাইট অ্যাট্রিবিউটটা টেবিলের ট্যাগ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট হাইট থাকলেও এটা যেন আউটপুট আকারে শো করবে। খেয়াল করেন, আউটপুটটা দেখাচ্ছে সে হাইটটা নিয়েছে। সো এই প্রবলেমটা আমরা সলভ করবো কখন? যখন আমরা সিএসএস শিখবো। সিএসএস দিয়ে যে কোনো কিছুরই হাইট ওয়েট কন্ট্রোল করা যায়। সো তখন এখানে যদি সিএসএস দিয়ে দেই, আমাকে এক্সট্রা করে হাইট অ্যাট্রিবিউটের ইউজ করতে হবে না। বোঝা যাচ্ছে? তো আমরা যখন সিএসএস দিয়ে লেআউট করা শিখবো, ইনফ্যাক্ট ইমিডিয়েটলি নেক্সট ক্লাসে যখন আমরা সিএসএস দিয়ে লেআউট করা শিখবো, তখন দেখবেন যেন এই লিমিটেশনগুলো আর থাকছে না। ওকে, নাও সো আমার একটা টেবিল হয়েছে, তার রো কয়টা আছে? কলাম, রো একটা, কলাম একটা। চার্টসে দিয়ে রাখেন ল্যাপটপে। ল্যাপটপগুলোতে সবাই চার্জ দিয়ে রাখেন, যে কোনো সময় আমার একটা চার্জারের প্রয়োজন পড়তে পারে, আমারটাতে চার্জার নাই। আচ্ছা, এবার যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে? 4টা রো আছে। এখানে একটা রো একটা কলাম আছে, বাট আমার লেআউটে কয়টা রো আছে? ওখানে 4টা রো আছে। সো আমি যদি আরো 3টা রো এখানে রিপিট করি, 4, ঠিক আছে? 4টা রো এবং প্রত্যেকটাতে কলাম আছে কয়টা? একটা করে। রো কয়টা হয়েছে? 2, 3, 4, 4টা রো হয়েছে।
কলাম কয়টা? একটা কলাম। সো এখন আমার কোন রোতে কয়টা কলাম আছে সেটা যদি আমরা বসাতে থাকি, পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। সো ফার্স্ট রোতে কলাম আছে কয়টা? ফার্স্ট রোতে দুইটা, লোগো আর ব্যানার, তাই না? আমি এখানে প্রথমটাতে বলছি লোগো, ব্যানার, মেনু। মানে সেকেন্ড রোতে একটাই কলাম। থার্ড রোতে কয়টা কলাম আছে? তিনটা, লেফট, কন্টেন্ট আর রাইট। সো লেফট, কন্টেন্ট, আর রাইট। লেফট, কন্টেন্ট আর রাইট। আর সবার শেষে থাকবে কি আমার? নিচেরটাতে আছে ফুটার। ভেরি সিম্পল। আমরা আমাদের যে কয়েকটা রো আছে এবং রো এর ভেতরে যতগুলো কলাম আছে সেটা আমরা প্লেস করলাম, তাই না? পেছন দিক থেকে বোঝা যাচ্ছে? সো প্রথম রোতে আমি দুইটা কলাম বসিয়েছি, দ্বিতীয় রোতে আমি একটা কলাম বসিয়েছি, 3 নম্বর রোতে আমি তিনটা কলাম বসিয়েছি, আর 4 নম্বর রোতে একটা কলাম, ওখান থেকে দেখে। বাট লেআউটটা আমাদের বোর্ডে যেটা দেখা যাচ্ছে সেটা কি তৈরি হয়েছে? একদমই কাছাকাছিও যায় নাই, তাই না? কাছাকাছিও যায় নাই। সো আমাদের কোড স্টাইলটা কিভাবে আসছিল? আগে একটা রো বানালাম, একটা কলাম বানালাম, সেই কলামটাকে অ্যালাইন করলাম, বর্ডার দিলাম, উইথ বানালাম, সেন্টার দিলাম, তাই না? হাইট সেট করলাম। তারপরে যখন আমি স্পেসিফিক রোতে আসছি, আমার ওই রোতে কয়টা করে কলাম দরকার সেই কলামগুলো আমি সেট করে দিলাম। প্রথম রোতে দুইটা, দ্বিতীয় রোতে একটা, 3 নম্বর রোতে তিনটা, ঠিক ততগুলো রো দিল। আচ্ছা দিবার পানি দিব। আর 4 নম্বর রোতে একটা কলাম আমি তৈরি করেছি। এখন আমার অ্যাডজাস্ট করার পালা। টেবিলে লিমিটেশনগুলো এখন উঠে আসবে। একটা জিনিস খেয়াল করেন যে এই যে জায়গাটা ফ্রি আছে, এটা কার সমান? রাইটের সমান। একটু খেয়াল করেছেন যে জায়গাটা ফ্রি আছে সেটা কি রাইটের সমান না? আচ্ছা, এই যে জায়গাটা ফ্রি আছে সে কার সমান? কন্টেন্ট আর রাইটের সমান। তার মানে আমার যখন লোগো আর ব্যানার, এটা কার সমান হয়েছে? লেফট আর কন্টেন্টের। আর যখন লোগো বলছি, মেনু কিন্তু তার সমান হয়েছে। তার মানে টেবিলের লিমিটেশনটা হচ্ছে যে টেবিলে যে রোটাতে ম্যাক্সিমাম কলাম থাকবে, তার মানে থার্ড রোতে ম্যাক্সিমাম কলাম আছে 3টা, সে এক্সপেক্ট করবে সবগুলো রোতেই যেন সমান সংখ্যক কলাম থাকে। আবারও বলছি, টেবিলের যে রোটাতে ম্যাক্সিমাম সংখ্যক কলাম থাকে সে এক্সপেক্ট করবে সবগুলো রোতেই যেন সমান সংখ্যক কলাম থাকে। সো আমার 3 নম্বর রোতে 3টা কলাম আছে, সে এক্সপেক্ট করছে কি প্রত্যেকটা রোতেই 3টা করেই যেন কলাম থাকে। 3টা করে কলাম দিলে কি আমার লেআউট হবে? 3টা করে কলাম দিলে কিন্তু আমার লেআউট একেবারেই হবে না। আমাকে এটা একটু ম্যানেজ করতে পারতে হবে। ব্যানারের যে রাইট সাইডটা, এই যে পোর্শনটা, এটা অ্যাকচুয়ালি আমার রাইটের সমান, দ্যাট মিনস একটা সেলের সমান। আমি যদি এই ব্যানারকে 2টা সেলের সমান করে দিই, জায়গাটা কভার হয়ে যাবে না? আচ্ছা, এটার কিন্তু উইথ বাড়িয়ে দিয়ে কিন্তু কভার করা সম্ভব না, রাইট? আবার মেনুটা যদি উইথ 100% করে দেয়, সেটাও কিন্তু এই পুরোটা কভার করবে না কখনোই। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? কলাম স্প্যান বলে একটা ট্যাগ আছে, ট্যাগ বলবো না, অ্যাট্রিবিউট বলবো, COLSPAN, কলাম স্প্যান। সো আমার লোগো হচ্ছে একটা, আর ব্যানার দুইজনের সমান হবে। সো কলাম স্প্যান কত হবে? 2। তাহলে TD একটা আর দুইটা, কয়টা হলো? 3টা, তাই না? লজিক্যালি 3টা হলো, আর ভিজুয়াল 2টা হলো, রাইট? ভিজুয়ালি 2টা, বাট লজিক্যালি কয়টা? 3টা। সো 3টা হওয়াতে সে রাইট সাইড পোর্শনটা কিন্তু দখল করে ফেলেছে, রাইট? সো সেই ক্ষেত্রে মেনুর জন্য আমি কি করব? কলাম স্প্যান কত হবে?
3। ওকে, তাহলে মেনুটা 3টা সেলের সমান হয়ে যাবে অটোমেটিক। হয়েছে না মেনুটা 3টা সেলের সমান? বোঝা যাচ্ছে? ফুটারের ক্ষেত্রে কি দিব? কলাম স্প্যান 3। সো ফুটার স্প্যান, ফুটারের জন্য কলাম স্প্যান 3। আচ্ছা, ফুটারের জন্য কলাম স্প্যান 3 আর কি। সো এখন কিছুটা শেপ দেখা যাচ্ছে। উইথ আর হাইট এখন সেট করে নিলেই কিন্তু আমাদের ওই লেআউটটা যেভাবে করতে চেয়েছি সেভাবে কিন্তু লেআউটটা দাঁড়িয়ে যাবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে লেফটের উইথটা, লোগোর উইথটা যদি আমি কমাই, যে প্রবলেমটা দেখা যাবে যে এই লেফটের উইথও কমে যাবে। তার মানে ভার্টিক্যালি তারা সেম উইথ দখল করে। আবার আমি যদি কোনোভাবে লোগোর হাইটটা কমিয়ে দেই, ব্যানারের হাইটই কমে যাবে। মানে একই রো বরাবর সবাই সেম হাইটের হবে, আর একই কলাম বরাবর সবার উইথ সমান হবে। এটা হচ্ছে টেবিলের রুলস। সো আবারও রুলস বলছি, একই কলাম বরাবর প্রত্যেকটা কি রোয়ের কলাম কি হবে? সেম হবে। আবার একই রো বরাবর কলাম হলে উইথ আর রো হলে কি হাইট সেম হবে। তার মানে আমি লোগোর হাইট আর ব্যানারের হাইট কখনো ডিফারেন্ট করতে পারবো না। লোগোর উইথ আর লেফটের উইথ কখনোই আমি ডিফারেন্ট করতে পারবো না। ওই যে একটু খেয়াল করেন, আঁকার সময় আমি কিন্তু এঁকেছি লোগো আর লেফটের উইথ কিন্তু কি সেম। বাট আমার যদি কখনো এটা করার দরকার পড়ে লোগোর উইথ ডিফারেন্ট, লেফটের উইথ ডিফারেন্ট, তখন আমার সিএসএস এর হেল্প নিতে হবে। সো টেবিল দিয়ে লেআউট বানালে সেটা আনম্যানেজড হয়ে যাবে, ম্যানেজ করতে আমি পারবো না, রাইট? আচ্ছা, এই ইস্যুগুলোর কারণেই কিন্তু টেবিল দিয়ে লেআউট এখন আর করা হচ্ছে না। আচ্ছা, এখন আমরা যেটা করি যে ফার্স্টে লোগোর হাইটটা কমাই। হাইটটা কমালে ব্যানারের হাইটও কমে যাবে। লোগোর হাইট কমিয়ে দিচ্ছি, আমি হাইট হিসেবে বলছি 150 পিক্সেল। লোগোর হাইট আমি কমিয়ে দিয়েছি, ব্যানারের হাইট কি কমে গেছে না? ব্যানারের হাইট কমে গেছে। এবার যদি আমি লোগোর উইথ কমাই, উইথ আমি কমাচ্ছি 150 পিক্সেল করে দিচ্ছি, স্কোয়ার করে নিলাম আর কি। তো একটু খেয়াল করবেন, আমার এই লোগোর উইথও কমবে, লেফটের উইথও কমবে। লোগো কমার সঙ্গে সঙ্গে কি লেফট কমে গেছে না? সো সমানে সমান আছে, কিন্তু একটু এদিক সেদিক নেই। আচ্ছা, তার মানে ডিপেন্ডেন্সিগুলো আমরা বুঝতে পারলাম, টেবিলের সিম্পল ডিপেন্ডেন্সিস। এবার মেনুর উইথ হাইটটা কমিয়ে দেই। মেনুর হাইট আমি বলছি লাইক অনলি 50 পিক্সেল। মেনুটা আমি 50 পিক্সেলের পেলাম। কন্টেন্টটা যেহেতু আমার বড় হবে, রাইটটাকে ছোট করা দরকার। আমি রাইটটাকেও কি, রাইটটাকে আমি উইথ হিসেবে বলে দিচ্ছি, উইথ কত? 150 পিক্সেল। রাইটের উইথ কত হয়ে গেল? 150 পিক্সেল। আর বাকি থাকলো কি ফুটার। ফুটারটা অনেক বড় দেখা যাচ্ছে, ফুটারকে আমরা একটু হাইটটা কমিয়ে দেই। হাইট আমি বলছি 80 পিক্সেল। ঠিক আছে, তাহলে ফুটার, লেফট, কন্টেন্ট রাইট, মেনু আর লোগো ব্যানার। সো আমার লেআউটটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পেরেছি, তাই না? আমার বোর্ডে যেভাবে এঁকেছিলাম সেভাবে হচ্ছে না? সো কিছু রুলস অ্যাপ্লাই করেছি। ফার্স্টে একটা সেল বানিয়ে নিয়েছিলাম, তার উইথ দিলাম, তাকে বর্ডার দিলাম, তার অ্যালাইন সেন্টার করলাম, হাইট দিলাম। সো একটা রো একটা কলাম হলো, তাই না? তারপরে আমার যতগুলো রোয়ের দরকার ততগুলো রো বানিয়ে নিলাম। রোগুলোর ভিতরে যতগুলো কলাম দরকার সেটা আস্তে আস্তে করে ডিফাইন করে নিলাম। তারপরে কি কলাম স্প্যান দিয়ে সবগুলোকে মার্জ করলাম। দেন উইথ আর হাইট সেট করে আমি যেটা চাচ্ছিলাম সেটা পেলাম, রাইট? সো এবার আপনারা একটু করেন। কোড কি দেখতে হবে? দেখে দেখে লিখতে হবে? হ্যাঁ, ফার্স্ট টাইম। ওকে, এইবার আমরা একটু খেয়াল করি, হয়েছে তো আমাদের লেআউটের কাজগুলো। এবার কন্টেন্টের মধ্যে আমরা কাজ করা শুরু করব, কিছু কন্টেন্ট লেখা শুরু করব এই জায়গাটাতে। লাইক এরকম
এই যে কন্টেন্ট আছে না, হেডার আছে, প্যারাগ্রাফ আছে, আবার হেডার, আবার প্যারাগ্রাফ। আমার যদি কন্টেন্টের মধ্যে কখনো কোনো আন্ডারলাইন করা প্রয়োজন পড়ে, কোনো টেক্সটকে আন্ডারলাইন করা, টেক্সটকে বোল্ড করা, টেক্সটকে ইটালিক ফরম্যাটে নেওয়া, টেক্সটকে মার্ক করতে পারা, টেক্সটকে বড় করা, ছোট করা, রাইট, লিস্ট দেওয়া, অর্ডার লিস্ট করা, আনঅর্ডার লিস্ট করা, রাইট, এই বিষয়গুলো যদি দরকার পড়ে আমরা সেটা কিভাবে করতে পারি, সেই ছোট ছোট সিনটেক্সগুলোই এখন আমরা খুব দ্রুত শিখে নিব আর কি। ফার্স্টে মনে করেন আমি প্যারাগ্রাফ তৈরি করতে শিখব, হেডার তৈরি করতে শিখব। লাইক আমি আইটি ট্রেনিং দিয়েই শুরু করছি। কন্টেন্টের মধ্যে এই জায়গাটাকে আমরা কি বলছিলাম, কন্টেন্ট, তাই না? এই মাঝের জায়গাটাকে আমি বলছিলাম কন্টেন্ট। হেডার ট্যাগ আছে মূলত 6টা, ইচ ওয়ানটা সবচেয়ে বড়, রাইট, আর সবচেয়ে ছোটটা হচ্ছে এই 6। দেখেন এইচ ওয়ানটা সবচেয়ে বড় আর এই 6টা সবচেয়ে ছোট, খুবই ছোট দেখাচ্ছে। সো স্ট্যান্ডার্ড হেডার ট্যাগ হিসেবে ধরা হয় এই 3কে, H1, H2, H3। স্ট্যান্ডার্ড হেডার কোনটা? H3। বাট কন্টেন্টের ওপর বেস করে ডিজাইনার যে কোনো টাইপের হেডার তৈরি করতে পারে, কারণ আমরা সিএসএস এর মাধ্যমে হেডারগুলোকে কন্ট্রোল করতে পারি। যাতে হেডার 1টা সবচেয়ে বড়, হেডার 6টা সবচেয়ে ছোট। বাট আমি যদি সিএসএস দিয়ে কন্ট্রোল করি সেক্ষেত্রে আমি হেডার 1কে হেডার 6-এর সমান, হেডার 6কে হেডার 1-এর চাইতেও বড় করতে পারি। বাট আমি যখন সিএসএস জানি না তখন হেডার আমি কিভাবে দিব, ট্যাগগুলো কিভাবে লিখব। সো হেডার 3টা নর্মালি স্ট্যান্ডার্ড হেডার হিসেবে ধরা হয়। সো আমি হেডার 3টাকে রেখে বাকিগুলোকে রিমুভ করে দিচ্ছি। সো আমি একটা প্যারাগ্রাফ করার চেষ্টা করছি যার নাম দিয়েছি আইটি ট্রেনিং। সো তালা ট্রেনিংয়ের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট থেকে আমি কন্টেন্টটা কপি করে নিয়ে আসছি, আপনারাও কপি করে নিয়ে আসতে পারেন। প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ, দেখেন আমি ট্যাগ ওপেন করছি, ক্লোজ করছি, তার ভিতরে কন্টেন্ট দিয়ে দিয়েছি। আমি কপি করে 2বার পেস্ট করেছি কন্টেন্ট বড় দেখানোর জন্য। সো এবার দেখি প্যারাগ্রাফটা কেমন এসেছে। হেডার এসেছে, প্যারাগ্রাফ এসেছে, রাইট। আমি হেডার আর প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। আমি প্রথমে হেডার নিলাম H3, তারপরে একটা প্যারাগ্রাফ নিলাম, তার ভেতরে টেক্সটগুলো কপি করে এনে পেস্ট করে দিয়েছে। বাট আমার যে লেখাগুলো শুরু হয়েছে মাঝখান থেকে, ওপর দিক থেকে না, যেটা হওয়ার কথা ছিল একেবারে কি অন টপ অফ দিস লোকেশন, রাইট। সো এই লোকেশন থেকে আমাদের ডিসপ্লে করার কথা ছিল। সো এটা করানোর জন্য আমাদের একটা ট্যাগ আছে, এই টিডি ট্যাগের মধ্যে আমরা লিখব ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, যাকে আমি বলবো টপ। ভার্টিক্যাল অ্যালাইন টপ বললে আমাদের লেখাগুলো উপর থেকে শুরু হবে। নর্মালি টেবিলের ভেতরে যখন কোনো লেখা শুরু হয় সেই লেখাগুলো বেস লাইন থেকে, মিডল পজিশন থেকে শুরু হয়। আবারও বলছি, টেবিলের মধ্যে যখন কোনো লেখা শুরু করা হয় সেটা অলওয়েজ কি হয়, তার সেন্টার পজিশন থেকে লেখা শুরু হয়। বাট আমি যদি একদম ওপর থেকে লেখা শুরু করতে চাই তাহলে আমাকে টিডির মধ্যে লিখতে হবে বি অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন টপ। একটা জিনিস খেয়াল করেন, এই মেনু লেখাটা কিন্তু একদম সেন্টারে আছে, খেয়াল করেছেন? উপরে এবং নিচে সমান জায়গা ছেড়ে দিয়েছে। এই লোগোতে উপরে নিচে সমান জায়গা ছেড়ে দিয়েছে, তারা কিন্তু অলওয়েজ কোথায় আছে? সেন্টারে। এই লেফট আর রাইটও কিন্তু তাই। বাট আমার এই লেখাটা আইটি ট্রেনিং এবং এই প্যারাগ্রাফটা কোথায়? ওপর দিক থেকে শুরু হয়েছে। কারণ কি, আমি এখানে টিডির মধ্যে দিয়েছি কি ভার্টিক্যাল অ্যালাইন বা ভি অ্যালাইন টপ। আচ্ছা, আমি আরও একটা প্যারাগ্রাফ নেই এবং আরও একটা হেডার নেই। লাইক আমি বলছি কর্পোরেট ট্রেনিংটা নিব। আগে হেডার তৈরি করি, এই প্যারাগ্রাফটার নিচে আবারও একটা H3 প্লেস করি, যার ভেতরে লিখছি কি কর্পোরেট ট্রেনিং। তারপরে আবার আরেকটা পি লিখে ওই কর্পোরেট ট্রেনিংয়ের যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে কোডটা কপি করে নিয়ে আসি। নিলাম, কোডটা কপি করে নিয়েছি।
পেস্ট করেও দিয়েছে। এবার আমরা যেটা দেখতে পাবো, দুইটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, দুইটা হেডার, দুইটা প্যারাগ্রাফ। বাট এখানে একটা মূল প্রবলেম হচ্ছে যে লেখাগুলো বর্ডারের সঙ্গে লেগে আছে আর শেষ হয়েছে একেবারে এলোমেলোভাবে, রাইট? বাট এই সাইডটা যদি একটু দেখি, লেখাগুলো বর্ডার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে শুরু হয়েছে। লেখাগুলো একটা নির্দিষ্ট দূরত্বে শুরু হয়েছে, খেয়াল করেন লেফট সাইডে একটু ফাঁকা আছে, আবার শেষটা হয়েছে কি একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বর্ডার থেকে শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো এই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কিভাবে করতে পারি সেটা একটু দেখে নেই। নর্মালি এই কাজটা যদি আমরা সিএসএস দিয়ে করি, বা এই ওয়েবসাইটটাতে যেটা করা হয়েছে প্যাডিংয়ের হেল্প নিয়ে, প্যাডিং বলে একটা সিএসএস প্রপার্টি আছে যার মাধ্যমে সেলের ভেতরে জায়গা ফিক্স করে ফেলা যায় যে ওই জায়গাটাতে কোনো কিছু আসবে না। বাট আমরা যখন টেবিলে আছি তখন কিন্তু কোনো সিএসএস নেই, আর আমরা এখনও সিএসএস শিখি নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? আমরা যদি আমাদের লেখাগুলো বর্ডার থেকে একটু দূরে শুরু করতে চাই এবং একটু দূরে থেকে শেষ করতে চাই, সেক্ষেত্রে আমরা টেবিলের জন্য একটা অ্যাট্রিবিউট আছে সেল প্যাডিং। সেল আমি কি লিখেছি? সেল প্যাডিং 10 পিক্সেল। এই অ্যাট্রিবিউটটা ডেপ্রিকেটেড আর কি। সো সিএসএস এর মাধ্যমে আমরা প্যাডিং দিতে পারি, বাট এইচটিএমএল এর মাধ্যমেও কিন্তু প্যাডিং দেওয়া সম্ভব। এটা টেবিলের একটা অ্যাট্রিবিউটের নাম। একটা জিনিস খেয়াল করেন, সে শুধু এই ভেতরের জায়গাতেই এই লেফট সাইডে জায়গা ছাড়ে নাই, সে রাইটেও জায়গা ছাড়বে, টপেও ছেড়েছে এবং বটমেও ছেড়েছে, যেটা বোঝা যাচ্ছে না। বাট আমি যেহেতু টেবিলের জন্য সেল প্যাডিং দিয়েছি, ফর দ্যাট রিজন আমার এই লোগোটাও কিন্তু বর্ডার থেকে সরে গেছে, মেনুটা, ব্যানারটা সবই কিন্তু বর্ডার থেকে 10 পিক্সেল করে সরে গেছে। শুধু লেফট থেকে সরে নাই, টপ থেকে, রাইট থেকে, বটম থেকে এবং লেফট থেকেও সরেছে। চারিদিক থেকে সে কিন্তু 10 পিক্সেলের জায়গা আনইউজড করে ফেলেছে। বিষয়টা হচ্ছে এরকম, আমি যখনই 10 পিক্সেল সেল প্যাডিং দিয়েছি, টপ থেকে, রাইট থেকে, লেফট থেকে, বটম থেকে জায়গা ছেড়ে দিয়েছে, যে এই জায়গাগুলোর মধ্যে সে কোনো টেক্সট, ইমেজ কোনো কিছুকেই আসতে দেবে না। বিষয়টা বোঝা যাচ্ছে? যখন আমরা সবগুলো বেলায় বলবো যে এই 10 পিক্সেল করে জায়গা সে ছেড়ে দিয়েছে। আচ্ছা, সো লেখাগুলো সমানভাবে শুরু হয়েছে, সমানভাবে কি শেষ হয়েছে? সমানভাবে শুরু হয়েছে, বাট এটা কিন্তু সমানভাবে শেষ হয় নাই। সো আমি যদি সমানভাবে শেষ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট, যার নাম কিন্তু জাস্টিফাই, সেটা আমাদের ইউজ করতে হবে। পি ট্যাগের ভেতরে অ্যালাইন জাস্টিফাই লিখতে হবে। না, কোথাও হয়তো ফ্লজ আছে, অন্যভাবে সাজেশন দিত। আর এই অ্যালাইনটাও একটু খেয়াল করেন, যদি এটা ডেপ্রিকেটেড না হয়, অ্যালাইন অ্যাট্রিবিউট অন দ্য পি এলিমেন্ট ইজ অবসলিট, বাদ দিয়ে দেওয়া হয়েছে, না লেখাটাই ভালো। বোঝা যাচ্ছে? বাট যেহেতু আমরা সিএসএস করছি না, জাস্টিফাইয়ের কাছ থেকে সিএসএস দিয়েই করা হয়, যেহেতু আমরা এইচটিএমএল দিয়ে ফোর্স করে করছি, এই কারণে কিন্তু সাজেশন আমাকে দিচ্ছে না। সো অ্যালাইন জাস্টিফাই করাতে দেখেন আমাদের লেখাগুলো কি হয়ে গেছে, সমানভাবে অ্যাডজাস্ট হয়েছে। বোঝা যাচ্ছে? সো আমি হেডার তৈরি করতে পারলাম, প্যারাগ্রাফ তৈরি করতে পারলাম, টেক্সটগুলোকে আমি বর্ডার থেকে সরিয়ে দিতে পেরেছি এবং জাস্টিফাই করতে পেরেছি। সো 5টা কাজ শিখেছি। হেডার তৈরি করা, আমরা 1 থেকে 6 পর্যন্ত হেডার শিখলাম। পি দিয়ে প্যারাগ্রাফ তৈরি করা শিখলাম। প্যারাগ্রাফের ভেতরে লেখাগুলো বর্ডার থেকে কিভাবে সরাতে হয় সেটা আমরা শিখলাম। একটা টিডির ভেতরে লেখা কিভাবে প্রথম থেকে শুরু করতে হয় সেটা আমরা শিখেছি। কিভাবে জাস্টিফাই করতে হয় সেটা আমরা শিখেছি। ওকে, সো এই 5টা বিষয় আমরা একটু 5 মিনিটে প্র্যাকটিস করব। এই হেডারটা
আচ্ছা, মানে যখনই আপনি প্যারার উপরে হেডার দিতে চাইবেন তখন হেডারের ট্যাগ ইউজ করতে হবে। হেডার 1 থেকে হেডার 6 পর্যন্ত আপনার কোন হেডারটা দরকার সেটা আগে ফিক্স করতে হবে, জানতে হবে যে কোন সাইজের হেডার আমার দরকার, সেই অনুযায়ী হেডার ট্যাগ আপনাকে বসাতে হবে। ওকে, সো আপনি হেডার ট্যাগ বসাবেন, তারপরে আপনি হেডার বসানোর পর তার প্যারাগ্রাফটা নেবেন আর কি, পি ট্যাগের ভেতরে কন্টেন্টটা লিখবেন। দেন আমি যেটা করেছি অ্যালাইন হিসেবে কি লিখেছি, জাস্টিফাই, তাহলে লেখাগুলো সাইজ হিসেবে আসবে, সমানভাবে আসবে। এই যে উপরে লিখলাম না, টেবিলের জন্য আমরা লিখেছি কি সেল প্যাডিং 10 পিক্সেল, এটাই বর্ডারের থেকে চারিদিকে জায়গাগুলো ছেড়ে দিচ্ছে। কি আছে বুঝলেন, নেবেন? আচ্ছা, এটা ডাউনলোড করা আছে। হাবিব, হাবিব ঠিক আছে, ওই 32 বিটের যে নেট বিনসটা আছে না, জিডিকে নেট বিনস, এই দুটো দিয়ে দেন। কোডটা উপরে যাবে। সেল স্পেসিংটা টেবিলে। সেল প্যাডিং, কি আছে? হুম হুম
হুম হুম হুম টিডিতে না, কাজ করবে না। সিএসএস দিয়ে করা সম্ভব। হুম হ্যালো, হ্যাঁ হ্যাঁ মারুফ। বর্ডার নিয়ে নেয় না, ওই জায়গাটুকুকে আনইউজড করে ফেলছে, ওখানে আর কোনো কিছুই যেতে পারবে না। হুম, সংকুচিত হবে না, তার জায়গা ছোট হয়ে আসবে, সে তার আসল জায়গা থেকে ছোট হতে থাকবে। এবং সে যেটা করবে একটু খেয়াল করেন, যে আমি যদি আমার উইথটা এখানে কতটুকু আছে আর এখানে কত, টোটাল তো 980, বাট আমার 1366 মানে আমার 980 যদি হয় 66, তার মানে হচ্ছে 386 এখানে কিছু জায়গা এবং এখানে কিছু জায়গা ছাড়া আছে, 386 ছাড়া আছে। সো এখন যদি আমি সেল প্যাডিংয়ের জায়গাটা বাড়াই, 10 পিক্সেল না করে 310 পিক্সেল করি, খেয়াল করেছেন তো প্রত্যেকটা সেলের ভেতরে সে 306 পিক্সেল করে চারিদিক থেকে ছেড়ে দিয়েছে। আমার এখানে সেল ছিল কয়টা? 2টা। তো আমার সেলটার উইথ ছিল কত? 180। এখন এই সেলটার উইথ কত? 150 উইথ ছিল, তার সাথে লেফটে 310, রাইটে 310, 610, আর সাথে 150, 700, 310 আর 620, 620 আর 770,
এই জায়গাটা 770, বোঝা যাচ্ছে? সে যে জায়গাটুকু আমি সেল প্যাডিং করছি, মানে প্যাডিং দিচ্ছি, ওটা পুরো উইথের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, প্যাডিং সেলের সাইজ বাড়িয়ে দিচ্ছে। মানে সে ভেতরের জায়গাটুকুকে একেবারে শেষ করে দিচ্ছে না, রিমুভ করে ফেলছে না, সে ওই অ্যাডিশনাল জায়গা যোগ করছে এবং অ্যাডিশনাল জায়গার মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না। সেটা বুঝতে পারছেন? এখনো কনফিউশন আছে? আমি আরও ছোট জিনিস দিয়ে বোঝাই। এর উইথটা কতটুকু একটু বলেন তো? এখন কত? আগে ছিল 150, শুধু 110। প্যাডিং কি করে? চারিদিকে যুক্ত করে, টপে 110, রাইটে 110, লেফটে 110, বটমে 110, চারিদিকে 110 করে দেবে। তার মানে আমি যদি উইথ বরাবর ক্যালকুলেট করি, লেফটে 110 আছে, মাঝখানে 150 আছে, কত হলো? 260, আর রাইটে আবার 110 আছে, 370। তাহলে এই পুরো উইথটা কত এখন? 370। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো কন্টেন্ট নিয়ে একটু আলোচনা শুরু করছি। আচ্ছা, আমরা কখনো কখনো প্যারাগ্রাফের ভেতরে টেক্সটগুলোকে বোল্ড দেখি। সো বোল্ড করার জন্য HTML এর দুইটা ট্যাগ আছে, বি আর স্ট্রং। বাট এখনকার দিনে যেটাকে বেশি প্র্যাকটিস করতে বলা হয় সেটা কি? স্ট্রং। হ্যাঁ, বোল্ড দিয়েও টেক্সটগুলোকে বোল্ড করা যায়। আমরা যেরকম ওয়ার্ড ফাইলের টেক্সট বোল্ড করি না, ইমেল করার সময় টেক্সট বোল্ড করি এডিটর ইউজ করে, ঠিক তেমন আমি বোল্ড ট্যাগ ইউজ করে বোল্ড করতে পারি, বি ট্যাগ ইউজ করে আমি বোল্ড করতে পারি। সো বি ট্যাগ ইউজ করে বোল্ড করছি কিভাবে? একটু চেক করি। বি, ওপেন, ক্লোজ। তাহলে তালা ট্রেনিংয়ে কথাটুকু কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। বড় হয় নাই কিন্তু বোল্ড হয়েছে, এই হেডারের মতো। খেয়াল করেছেন? টেক্সটে কিন্তু আগের সাইজেই আছে, শুধু কি হয়ে গেছে? লেখাটা আরও গাঢ় হয়ে গেছে, রাইট? এই তালা ট্রেনিং, সেকেন্ড প্যারাগ্রাফে তালা ট্রেনিং কথাটাকেও যদি আমি বোল্ড করতে চাই, আমি ডিফারেন্ট আরেকটা ট্যাগ ইউজ করবো, যার নাম কি? স্ট্রং। ঠিক আছে? সো তালা ট্রেনিং কথাটা বি দিয়েও বোল্ড করা যাচ্ছে। আবার সেকেন্ড প্যারাগ্রাফে আমি আরও কিছু টেক্সট বা ভিন্ন কোনো একটা টেক্সটের কথা বলি। সেকেন্ড প্যারাগ্রাফের আমি বলছি ফোকাসিং অন, এই অংশটুকু স্ট্রং। স্ট্রং ট্যাগ দিয়ে এটাকে কি করা হলো? ফোকাস করা হলো, বোল্ড করা হলো। সো দুইটা ট্যাগ, বি আর স্ট্রং। স্ট্রংকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখন কেন? কারণ আমরা কি SEO বলে একটা বিষয় শুনেছি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লাস্ট ডেতে ওইটা নিয়ে কিছুটা কথা হচ্ছিল। সো HTML এর ট্যাগগুলো যেগুলো বোল্ড ট্যাগ, সেগুলোকে একটু প্রায়োরিটি দেয় কি? সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিন বি ট্যাগকে চিনে না, চিনে কাকে? স্ট্রংকে। সে যেহেতু ইঞ্জিন, তাকে বলা যাবে না বি দিয়েও স্ট্রং আবার স্ট্রং দিয়েও স্ট্রং, রাইট? সো সে কনফিউজড হয়ে যাবে। সেই জন্য তাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে যে যখনই স্ট্রং ট্যাগ পাবো তখন কি ওই টেক্সটগুলোকে কিওয়ার্ড কন্টেন্ট হিসেবে ধরে নিবা। বুঝা যাচ্ছে? সো স্ট্রং ট্যাগটা আপনারা প্র্যাকটিস করবেন বা ইউজ করবেন যখন কোনো প্রফেশনাল ওয়েব করবেন অথবা প্র্যাকটিস করবেন অথবা কোনো সাইট তৈরি করবেন। যদি কোনো টেক্সট বোল্ড করতে হয়, আমরা স্ট্রং ট্যাগ ইউজ করব। এবার আসছি, মনে করেন আমি এই জায়গাটাতে বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকুকে আমি ইটালিক করতে চাচ্ছি।
বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার। ইটালিক করার জন্য দুইটা ট্যাগ আছে, আই, এটা পুরনো ট্যাগ। সো আয়ের অংশটুকু এটাকে বলা হচ্ছে, এই ভেতরের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে ইনার এইচটিএমএল। ওকে, ট্যাগের ভেতরের যে টেক্সটটুকু এটুকে বলা হয় কি ট্যাগের ইনার এইচটিএমএল। সো এই ইনার এইচটিএমএল এ এটাকে ক্লোজিং ট্যাগ বলা হয়, আর এর ভেতরেরটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। সো এই টেক্সটটুকু ইটালিক ফরম্যাটে চলে যাবে। সো আমরা একটু চেক করে দেখি, এই টেক্সটটুকু কিন্তু ইটালিক ফরম্যাটে চলে গেছে, তাই না? এই টেক্সটটুকু ইটালিক ফরম্যাটে চলে গেছে। আরেকটা ট্যাগ আছে যার মাধ্যমে আমরা ইটালিক ফরম্যাটে নিতে পারি, সেই ট্যাগটা হচ্ছে, মনে করেন আমি একদম লাস্টের কিছু অংশ, আওয়ার কর্পোরেট ট্রেনিং, এই অংশ থেকে ইএম, এর মাধ্যমেও ইটালিক করা যায়। শুরু করেছি পি শেষ হওয়ার আগেই শেষ করছি। সো ইএমটা কি পি ট্যাগের চাইল্ড না? পি তো লম্বা বড় একটা ট্যাগ, পি ট্যাগের ভেতরে অনেক টেক্সট আছে, ওই টেক্সটের ভেতরে একটা নির্দিষ্ট সেন্টেন্সকে আমি ইটালিক করব। সো ইএম ট্যাগটা কি চাইল্ড অফ পি ট্যাগ। সো চাইল্ড যখন বলা হচ্ছে, চাইল্ডটা অবশ্যই কি প্যারেন্ট শেষ হওয়ার আগেই শেষ হতে হবে। সো তাই করেছি। সো পি ট্যাগের মধ্যে আমি দিয়েছি ইএম ট্যাগ, আর ইএম ট্যাগ দিলেও আমার ইটালিক আসে। সো মানে এই লেখাটুকু ইটালিক ফর্মেটে আছে। ওকে, ইটালিক আসবে। আচ্ছা, সো প্যারাগ্রাফের ভেতরে আমরা ইটালিক বোল্ড করতে শিখলাম, ইটালিক করতে শিখলাম, এবং বোল্ড করার সময় দুইটা ট্যাগ বলেছি, বি আর স্ট্রং, আমি প্র্যাকটিস করতে বলেছি স্ট্রং। আর ইটালিক করার জন্য দুইটা ট্যাগ শিখেছি, আই আর ইএম, প্র্যাকটিস করতে বলবো ইএমটাকে। ঠিক আছে? সো আইটা অনেক দ্রুত ডেপ্রিকেশনে চলে যাবে, হ্যাঁ, হয়তো 6 ভার্সনে ডেপ্রিকেশনে চলে যাবে আই। ইটালিকের আই আমার থাকবে কি ইএমটা, আবার বোল্ডের ক্ষেত্রেও বিটা ডেপ্রিকেটেড হয়ে যাবে, থাকবে কি স্ট্রং। এবার কিভাবে আন্ডারলাইন দিতে হয়? সো আমি এই লেখাটুকুকেই, বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই লেখাটুকুকেই আন্ডারলাইন করব। ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করা যায়, তার মানে আমি যতটুকুকে ইটালিক করেছি ঠিক অতটুকুকেই যদি আমি বলি যে আন্ডারলাইন হোক, সো ওখান থেকেই আমরা শুরু করব ইউ ট্যাগ। ইউ ক্লোজ, আন্ডারলাইন হয়েছে না? ওই লেখাটুকু কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, তাই কি না? সো ইউ ট্যাগের মাধ্যমে আমরা আন্ডারলাইন করতে শিখছি। এবার নিচের যে প্যারাগ্রাফটার ভেতরে আমি ইটালিক করেছিলাম, এই লেখাটুকুকে যদি আমি মার্ক করতে চাই, আমরা মার্কার দিয়ে মার্ক করি না কাগজে, তাই না? কাগজের বইগুলোতে আমরা পড়তে গিয়ে মার্ক করে দিই, রাইট? মার্কার কিনি, মার্কার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে দিই, অথবা কি স্কাই করে দিই, স্কাই ব্লু করে দিই। সো এখানে যদি আমি যে কোনো জায়গায় মার্ক ট্যাগ ইউজ করি, যে লাইক আমি হাইলি রিকোয়ার্ড, এই কথাটুকুকে মার্ক, এই অংশটুকুকে মার্ক করে দিয়েছে। ঠিক আছে, লেখাটা কি হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ড মার্ক হয়ে গেছে, হলুদ। বাই ডিফল্ট কালার কি হয়েছে? ইয়েলো। ওকে, ডিফল্ট কালারটা আমরা পেয়েছি ইয়েলো। সো ইয়েলো একটা মার্ক আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আরও কিছু ট্যাগ আমরা দেখলাম, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ, আর মার্ক করার জন্য মার্ক ট্যাগ। সো কিছু ট্যাগ দেখেছি, বোল্ডের জন্য বি আর স্ট্রং, ইটালিক করার জন্য আই আর ইএম, আন্ডারলাইন করার জন্য ইউ, আর মার্ক করার জন্য স্পেসিফিক মার্ক ট্যাগ। নাও এখন আমরা দেখব কিভাবে একটা টেক্সট, একটা স্পেসিফিক টেক্সট, যে লাইক যার অ্যাব্রিভিয়েশন আছে, শর্ট ফরম্যাট, বিবিসি, তাই না, সিএনএন, এখানে আছে কি সিএমএস। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা যখনই কোনো শর্ট ফরম্যাট দেখি, কার্সার নিয়ে যাই, উপরে টুল টিপ চলে আসি। ওয়ার্ডে করা যায় না? ওয়ার্ডে কিন্তু করা যায়, ওয়েব পেজগুলোতেও দেখা যায় ডটেড লাইন থাকে, অথবা কি যদি কোনো শর্ট ফরম্যাট থাকে, কার্সার নিলে টুল টিপ আকারে আসে। এই কাজটা করতে হলে HTML এর একটা ট্যাগ আছে ABBR। ওকে, সো একটু দেখি সিএমএস কথাটুকুকে যদি আমরা এখান থেকে দেখি, ABBR, এইটুকুকে ABBR ট্যাগের মধ্যে দিলে সে সরাসরি অ্যাব্রিভিয়েশন দেখাবে না।
দেখাচ্ছে অ্যাব্রিভিয়েশন, আমাকে অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিতে হবে। টাইটেল, টাইটেল হিসেবে আমরা লিখব কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এইবার চেক করে দেখি উপরের সিএমএসটা না, এই যে সিএমএস কার্সর নিয়েছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসছে, তাই না? সো আমরা কি করলাম, ABBR নামে একটা ট্যাগ নিলাম, ABBR এর ভেতরে টাইটেল দিয়েছি, যা আমরা টাইটেল দিব এটা যদি আমার নাম লিখি সিএমএস এর উপরে ধরলে আমার নামটা দেখাবে, বোঝা যাচ্ছে? সো সিএমএস ABBR ট্যাগের মধ্যে থাকবে, আর যে টাইটেলটা মানে যেটা অ্যাপ্লিকেশন আকারে আপনি শো করাতে যাচ্ছেন সেটা লিখবেন অ্যাট্রিবিউট টাইটেলের মধ্যে। সো আমরা যে ছোট ট্যাগগুলো এখন আলোচনা করলাম, আরও কিছু ট্যাগ আছে, বড় করা যায় কিভাবে, ছোট করা যায় কিভাবে, পাওয়ার দেওয়া যায় কিভাবে, বেস দেওয়া যায় কিভাবে, লাইন ব্রেক করা যায় কিভাবে, হরাইজন্টাল লাইন কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো আমরা একটু শিখবো। তার আগে এই ছোট কয়েকটা ট্যাগ নিয়ে প্র্যাকটিস করে নেন। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মার্ক, অ্যাব্রিভিয়েশন। CSS লাগবে। অ্যাবস্ট্রাকশন, এটা ওই ABBR এর মতোই, এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, আর ইউজ করা হয় না। আচ্ছা, এবার আমরা পরবর্তী ট্যাগগুলো একটু ঝটপট দেখে নিই। আচ্ছা, এবার দেখি লাইক আমি যদি বলি কিছু ওয়ার্ড বা একটা ফ্রেজ বা একটা ওয়ার্ডই আমি একটু বড় করে দেখাবো, লাইক ওয়েব ডিজাইন, এটাকে একটু বড় করে দেখাতে চাচ্ছি আমার প্যারাগ্রাফের মধ্যে। আমার প্যারাগ্রাফের মধ্যে যদি লেখাটাকে একটু বড় করে দেখাতে চাই, বিগ নামে একটা HTML এর ট্যাগ আছে, যার হেল্প নিয়ে আমি এটা করতে পারি। কোন কথাটুকু, ওয়েব ডেভেলপমেন্ট, একটু খেয়াল করেন, ওয়েব ডেভেলপমেন্ট এই লেখা কথাটুকু একটু অন্যদের চাইতে বড় হয়েছে না, 1 পয়েন্ট বেড়ে গেছে। আবার যদি বিগ লিখি এটা অনেক বড় দেখাবে। কত বড় হয়ে গেছে, তাই না, ওয়েব ডেভেলপমেন্ট কথাটা। সো বিগ, আরেকটা বিগ নিলে ওটা আরও অনেক বড় দেখাবে, বোঝা যাচ্ছে? সো বিগ ট্যাগটার মাধ্যমে আমরা যে কোনো কিছুকে বড়, ছোট থেকে বড় করতে পারি। আবার বড় কোনো কিছুকে যদি ছোট করতে চাই, লাইক আমি বলছি যে ফোকাসিং অন, এটাকে যদি আমি স্মল ট্যাগের মধ্যে রাখি, এটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? আশেপাশের টেক্সটগুলোর চাইতে বেশ ছোট দেখাচ্ছে। এটাকে যদি আরেকটু স্মল করি, দেখাই যাচ্ছে না, ক্ষুদ্র হয়ে গেছে, তাই না? সো খুবই ছোট দেখা যাচ্ছে। সো এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে আর কি। সো ছোট বড় করার জন্য বিগ আর স্মল দুইটা ট্যাগ শিখলাম। এরপর আমরা একটা প্যারাগ্রাফের নিচে কিভাবে, ধরেন আমি এভাবে লিখছি যে ব্র্যাকেট A+B স্কোয়ার দিব, এমনি লেখাটা নিচে আসে, A+B আসে। স্কোয়ার যদি আমি দিতে চাই, স্কোয়ার দেওয়ার জন্য কি করতে পারি, A+B
স্কোয়ারের জন্য আমরা লিখব এসইউপি, সুপার, এসইউপি, দেন পাওয়ার চলে আসে, তাই না? আবার আরেকটা ট্যাগ আমি যদি বলি যে লগ 10 তার বেজে 2 দিতে যাচ্ছি, বাট এটা দেখাবে কি বেজ হিসেবে বেজ দেখাবে না, লগ 102 দেখাচ্ছে। এই বেজ 2 করার জন্য 2কে আমি বলতে পারি এসইউবি, এসইউপি দিলে পাওয়ার আর এসইউবি দিলে বেজ, বেজে চলে আসে না লগ 10 বেজ 2। বাট এটা যদি একদম নিচে নিচে লাইনে দিতে চাই এই দুজনের মাঝে, এখানে আমরা ইউজ করতে পারি বিআর। সো বিআর স্ল্যাশ দিয়ে যখন ট্যাগটা ক্লোজ করে দিব তখন আমার এই দুইটা একটা লাইন ব্রেক করে দেবে। সো বিআর মানে কি লাইন ব্রেক বা বিআর ব্রেক। আচ্ছা, আরেকটা ট্যাগ আছে সিমিলার, এইচআর, হরাইজন্টাল লাইন, এইচআর হরাইজন্টাল লাইন। সো মাঝখান দিয়ে একটা হরাইজন্টাল লাইনও চলে আসে, খেয়াল করেছেন, এবং এটা একটা লাইনও ব্রেক করেছে। সো বিআর দিয়ে ব্রেক হবে আর এইচআর দিয়ে হরাইজন্টাল লাইন চলে আসবে, খেয়াল করেছেন, দুইটা কিন্তু সিমিলার ট্যাগ। সো আমরা আরও 6টা ট্যাগ শিখলাম, 6টা ট্যাগের মধ্যে বিগ, স্মল, সুপার সাব আর কি হরাইজন্টাল লাইন আর বিআর। সো আমরা কিন্তু কিছু ছোট ছোট ট্যাগ খুব দ্রুত শিখে নেওয়ার চেষ্টা করছি। সো এখন পর্যন্ত আমরা টেক্সট রিলেটেড যে ট্যাগগুলো শিখেছি এর মধ্যে আছে বোল্ড, ইটালিক। বোল্ডের জন্য 2টা ট্যাগ, বোল্ড আর স্ট্রং। ইটালিকের জন্য 2টা ট্যাগ, আই আর ইএম, ঠিক আছে। এরপর আন্ডারলাইনের জন্য ইউ, মার্ক করার জন্য মার্ক। 6টা ট্যাগ শিখেছিলাম। এরপরে আমরা যেটা শিখলাম অ্যাব্রিভিয়েশন, এটা স্ট্যান্ডিং অ্যালোন, রাইট, আলাদা করে এর রিলেটেড বা এর সিমিলার টাইপের কোনো ট্যাগ নেই। সো সিএমএস অ্যাব্রিভিয়েশন ট্যাগের মাধ্যমে আমরা শিখেছি। এরপরে আমরা শিখলাম বিগ আর স্মল, তাই না, বিগ স্মল শিখেছি। সুপার ট্যাগ বা সাব ট্যাগ শিখেছি পাওয়ার আর বেস দেওয়ার জন্য। তারপরে আমরা শিখলাম কি কিভাবে ব্রেক করতে হয় বিআর আর এইচআর হরাইজন্টাল লাইনের জন্য। এরপর আমরা শিখবো কিভাবে আমরা কি দিতে পারি, লিস্ট তৈরি করতে পারি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো তৈরি করতে পারি, সেটা শিখবো। সো তার আগে আপনারা যেটা করবেন সে 6টা ট্যাগ বিগ স্মল নিজেরাই প্র্যাকটিস করতে হবে, বিগ স্মল, তারপরে কি সুপার সাব, বিআর আর এইচআর, এসইউবি। ড্যাশটা অটোমেটিক আসে, কোডটা দেখবেন। এই যে আমরা অর্ডার লিস্টের জন্য ওয়েল ইউজ করেছিলাম, যার আন্ডারে এলআই, আবার ওয়েল ইউজ করেছিলাম এলআই, আবার ওয়েল ইউজ করেছি এলআই। অর্ডারের জন্য ওয়েল আর আনঅর্ডারের জন্য ইউএল। হ্যাঁ, ওটা অটোই পেয়ে যায়। বুলেটের পর সার্কেল, সার্কেলের পর ডায়াস, স্কোয়ার, সার্কেলের পর অ্যাকচুয়ালি স্কোয়ার। ওয়েল নিতে হবে, হ্যাঁ, ক্লোজিংও থাকবে। আপনার
সে অ্যাব্রিভিয়েশন হবে না, রাইট? আমরা যদি চেক করি এবিবিআর ট্যাগের মধ্যে রাখলেই অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি না, এটা অ্যাকচুয়ালি এই যে সিএমএস, এটা অ্যাব্রিভিয়েশন হয় নাই, রাইট? অ্যাব্রিভিয়েশন করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ট্যাগের ভেতরে টাইটেল সেট করতে হবে। টাইটেল হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, এর অ্যাব্রিভিয়েশনটা কি সেটা কোটেশনের মধ্যে আমাকে লিখে দিতে হবে। সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো যা লিখবো সেটাই টিপ আকারে দেখা যাবে, টুল টিপ আকারে। এখন এই যে ডটেড চলে আসছে, কার্সার নিলে দেখা যাচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটা ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় ওয়েব পেজের ভেতরে সেটা একটু দেখি। ওকে, কীভাবে আমরা ইমেজ পেতে পারি একটা ওয়েব পেজে, সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। সো ফার্স্টে আমরা গুগলে যাই এবং গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। আমি ইমেজ সার্চ করছি, লোগো দিয়ে সার্চ করছি। গুগলে গিয়েছি, লোগো দিয়ে সার্চ দিয়েছি। অনেকগুলো লোগো এসেছে, এর মধ্যে যে কোনো একটা লোগো আমরা ইউজ করতে যাচ্ছি। এই ইমেজটা কপি করছি, সেভ করছি, সেভ ইমেজ অ্যাজ। এই ইমেজটাকে আমি সেভ করব আমি যে ড্রাইভটাতে আমার ওই HTML এর কোডগুলো রেখেছি, ই ড্রাইভ, কোডিগনেটর ব্যাচ 13, কোডিগনেটর ব্যাচ 13, পাবলিক HTML ডে 2, এর ভেতরে আমি ইমেজটা রাখবো। আমি ইমেজটার নাম দিচ্ছি লোগো, ঠিক আছে? আর এটা জেপিজি ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে। সো আমরা যদি আমাদের ফোল্ডারটা দেখি, দেখেন ফোল্ডারের ভেতরে ইমেজটা চলে আসে, পাবলিক HTML ডে 2 এর ভেতরে লোগোটা চলে আসছে না, তাই না? লোগোটা কিন্তু চলে আসে। সো এখন আমরা যদি আমাদের লোগো এরিয়াতে ইমেজটা ইউজ করতে চাই, একটু দেখে নেই যে লোগো ইমেজটার এই ইমেজটা দেখতে কেমন। এটা হচ্ছে আমার লোগো ইমেজ। এর সাইজ কতটুকু যদি দেখি, 10 কিলোবাইট, বাট এর ডাইমেনশনটা যদি একটু দেখতে চাই, ডিটেলস থেকে তার ডাইমেনশন দেখা যাবে। ডাইমেনশন হচ্ছে 249/202, রাইট? একেবারে স্কোয়ার না, বাট এটাকে আমরা যদি স্কোয়ার শেপে নিয়ে আসি, উইথ আর হাইট যদি সেম করে দেয় 150/150, আমরা সেটা করতে পারি। তো আমরা লোগোতে যাচ্ছি, লোগো পজিশনে যাচ্ছি, লোগো পজিশনে গিয়ে HTML এর যে ট্যাগটা আছে সেটা ইউজ করার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ জি, কি ধরনের প্রবলেম? কিন্তু আমি তো আপনার বাংলা SMS পাচ্ছি। আপনি আদার্স কোনো অপশন আছে, আপনার যদি আদার্স কোনো মোবাইল অপশন থাকে আপনি ওখানে দিয়ে দেখেন আসি কিনা। কারণ আপনার কোন অপারেটিং সিস্টেম? এটা কেমন কথা হলো? আপনার দিলে আমি পাচ্ছি, বাট আপনি এটা অ্যাকচুয়ালি যদি SMS সেন্ড হয় সেক্ষেত্রে সার্ভারের কোনো সমস্যা নেই। সার্ভারের সমস্যা থাকলে SMS-ই আসবে না, বুঝতে পেরেছেন? এখন আপনার, হ্যাঁ আপনি আরেকটা SMS আমাকে দেন, ঠিক আছে? আমার আরেকটা নাম্বার আছে, আমি ওটা অবশ্য নোকিয়া অ্যান্ড্রয়েডই। সো ওটা অ্যাকচুয়ালি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমি আমার নাম্বারটা দিচ্ছি, আপনি ওটাতে পাঠান।
কি হয় আমি একটু দেখি। জি, ঠিক আছে। সো ইমেজটার জন্য আমি ইমেজ ট্যাগ দেখছি IMG, তারপরে লিখতে হয় SRC সোর্স। সোর্স থেকে আমরা ইমেজের পাথটা দেখিয়ে দেবো। দেখেন সোর্স লেখার সঙ্গে সঙ্গে একটা ড্রপ ডাউন চলে আসছে যে আপনি কার সঙ্গে সোর্স লিখবেন। হ্যালো, আচ্ছা, না সেটাই, ওটা আর কি আমার কিছু আমি তো আসি, সেটা তো আমি বললাম আমারটা তো আসে। হুম, সেটাই। ওকে, হ্যাঁ, হুম, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি জানাই দিব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা আমার মাথা নষ্ট করে ফেললো। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস আমি কন্টিনিউ করি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। আচ্ছা, তো সোর্সের মধ্যে যেটা আসবে দেখেন, কন্ট্রোল ধরে স্পেস দেই, কন্ট্রোল স্পেস দিয়ে আমরা কাকে বসিয়ে দিব? লোগোকে। সো লোগোটাই তো আমাদের ওই ইমেজটা, তাই না? সো ইমেজ সোর্স দিয়ে আমি সোর্সটা বসালাম। এবার যদি আমরা ব্রাউজারে যাই, লোড দিয়ে দেখি, আমাদের লোগো পজিশনে ইমেজটা চলে আসে, তাই না? সো আমাদের লোগো পজিশনে ইমেজটা কিন্তু চলে আসে। সাইজটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে আমি যদি বলি উইথ 150 পিক্সেল, এটা পিক্সেলে মেনশন করার দরকার নেই। হাইট 150, উইথ 150, হাইট 150। লোড দিয়ে দেই, হ্যাঁ, আমাদের ওই সাইজে চলে আসে, আমি যে সাইজটা চাচ্ছিলাম। সো ইমেজ কীভাবে আনতে হয় সেটা তো আমরা পাচ্ছি, যে ইমেজ ট্যাগ, HTML এর ইমেজ ট্যাগ ইউজ করে সোর্স দিয়ে পাথটা দেখিয়ে দিব, তারপরে তার উইথ আর হাইটটা আমি সেট করে দেব। আর সেই ইমেজ, তাহলে ব্যানারে ইমেজ একটা বসিয়ে ফেলেন, এই ব্যানারে একটা ইমেজ বসিয়ে ফেলেন। বসিয়েছেন? গুড। আমরা নেক্সট ক্লাসে হাইপারলিঙ্ক করতে শিখব, একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে হাইপারলিঙ্ক করা যায়, ফর্ম তৈরি করতে শিখব। ঠিক আছে, আমরা কিভাবে ইনপুট বক্স, রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে, চেক বক্স, বাটন, এগুলো তৈরি করতে পারি, সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে এতটুকুই রাখছি।